আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বেশ দীর্ঘদিন পর আজকে এই ভিডিওটি তৈরি করছি। আসলে আমি বর্তমানে ৭৮তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে সাভার বিপিএইচসি তে প্রশিক্ষণ গ্রহণ করছি। তো সেই কারণেই প্রশিক্ষণের যে ব্যস্ততা, টাফ স্কেডিউল, এই কারণে আমি ভিডিও বানানোর জন্য সময় করে উঠতে পারি না। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে বর্তমানে যে ৪৯তম বিসিএস এর যে অ্যাপ্লিকেশন চলছে, এই অ্যাপ্লিকেশন সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন, আবার অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে এই ৪৯তম বিসিএস এর জন্য সব থেকে কার্যকর প্রস্তুতি নেওয়া যাবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো ৪৯তম বিসিএস এ কিভাবে ভালো একটা প্রস্তুতি নেওয়া যাবে। আসলে আমি যদি এখন এই ৪৯তম বিসিএস এ অ্যাপ্লাই করে প্রস্তুতি নিতাম, তাহলে আমার স্ট্র্যাটেজি কিরকম হতো, আমি আসলে সেই আলোকেই আলোকপাত করব। তো প্রথমত, অ্যাজ এ ক্যান্ডিডেট আই উইল ফার্স্ট ডাউনলোড দি সিলেবাস অর দি সার্কুলার। আপনারা যদি ৪৯তম বিসিএস এর সার্কুলারটা একটু নেট থেকে নামিয়ে নেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে ২০০ নম্বরের আপনার প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করতে হবে, এবং এই ২০০ মার্কসের মধ্যে আপনার ১০০ নম্বর থাকবে আপনার মেজর সাবজেক্ট, অর্থাৎ আপনি অনার্স এবং মাস্টার্সে যে বিষয়টা পড়েছেন, বেসিক্যালি অনার্সে আপনার পঠিত বিষয়ের উপর আপনাকে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। আর বাকি যে ১০০ থাকলো, এই ১০০-র মধ্যে দেখবেন বাংলায় রয়েছে ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০, গাণিতিক যুক্তিতে ১০। এই সব মিলিয়ে জেনারেল পার্টটাতে হলো ১০০, আর আপনার বিষয়ভিত্তিক বাকি ১০০, সব মিলিয়ে আপনার ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হবে। এটাকে আমরা প্রিলিমিনারি বলছি না, এটাকে আমরা ডিরেক্ট লিখিত বলছি আর কি, ইন এ সেন্স। ওকে, এই ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী যারা উত্তীর্ণ হবেন, অর্থাৎ কাটমার্কের মধ্যে থাকবেন, তারা আসলে ১০০ নম্বরের সরাসরি আপনারা মৌখিক পরীক্ষায় চলে যাবেন। সেই মৌখিক পরীক্ষায় আবার পাস নম্বর হলো আপনার ৫০। ঠিক আছে, ১০০-র ভিতরে অবশ্যই ৫০ পেতে হবে, তারপরে হয়তো আপনি রিকমেন্ডেড হবেন শিক্ষা ক্যাডারগুলোতে। ঠিক আছে, এখন প্রথমত আপনি আগে ২২শে আগস্ট পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তো প্রথমত আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো যে আমার যে সিলেবাস, সেই সিলেবাসের সাথে আপনি আপনার পড়াটা কিভাবে করে ম্যানেজ করবেন। তো দেখুন, ২০০ নম্বরের ভিতরে ১০০ নম্বরই আছে আপনার নিজস্ব সাবজেক্ট, এর উপরে পরীক্ষাটা হবে। তো এই ক্ষেত্রে আপনার প্রস্তুতিটা কেমন হবে? আমি যদি আবার পরীক্ষা দিতাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশে অনার্স মাস্টার্স করেছি। তো আমি যদি এই পরীক্ষাটা দিতাম, তাহলে আমি কি করতাম? প্রথমত, আমি আমার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত যতগুলো কোর্স পড়েছি, সেটার আসলে একটা সিলেবাস তো আউটলাইন তো আছে, তাই না? প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সিলেবাস আছে, সিলেবাসটা কালেক্ট করতাম। তারপরে ওই টপিক ধরে ধরে আমি আসলে পড়তাম। টপিক ধরে ধরে সবটা পড়া হয়তো সম্ভব না, যেটা আপনি ৪-৫ বছর পড়েছেন সবগুলো তো একেবারে ডিটেলসে যেতে পারবেন না, বাট তারপরেও দেখবেন প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একেবারে বেসিক কোর কিছু থিওরিজ রয়েছে, তাই না? কোর কিছু প্রিন্সিপালস রয়েছে, কোর জিনিস রয়েছে। সো বেসিক জিনিসগুলো আপনার আবার একটু রিভিউ করতে হবে। আপনি কি করেন, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স বা অনার্স পর্যন্ত আপনার যে জুনিয়র যারা বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছে, তাদের সঙ্গে একটু যোগাযোগ করেন। তাদের কাছে দেখবেন যে আপনি আবার ওই বিশ্ববিদ্যালয়ের ওই বেসিক যে বইগুলো, সেগুলো রেফারেন্স পাবেন। তারপর আপনি ওই তাদের কাছ থেকে আপনি গুরুত্বপূর্ণ নোটস পাবেন, স্লাইডস পাবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে একটু লাইব্রেরি ওয়ার্ক করতে হবে। আমি যদি ৪৯তম বিসিএস এ অ্যাটেন্ড করতাম, তাহলে আমি কিভাবে প্রস্তুতি নিতাম সেটাই কিন্তু আমি শেয়ার করছি। আপনার ভিন্ন মতামত থাকতেই পারে, আই অলসো রেসপেক্ট ইউর অপিনিয়ন্স টু। আপনাকে ওই নিজের মতো করেই আসলে প্ল্যান করতে হবে। তা আমি কি করতাম, আমি আমার ইউনিভার্সিটির যে লাইব্রেরি রয়েছে, ডিপার্টমেন্টালে কিন্তু একটা লাইব্রেরি থাকে, সেই লাইব্রেরিতে গিয়ে আমি কি করতাম, এই প্রত্যেক ইয়ার ধরে ধরে, তারপরে ইয়ারের ভিতরে এক একটা কোর্স ধরে ধরে বেসিক যে থিওরিগুলো আছে সেগুলো নোট খাতায় সুন্দর করে হালকা করে নোটস নিতাম। আর সেটাও যদি সম্ভব না হতো, তাহলে আমি ফোন দিয়ে ছবি তুলে নিতাম থিওরিগুলোর, অথবা আমি ফটোকপি করে নিতাম। সো আমার কি হইতো, আমার একেবারে অনার্স টু মাস্টার্স পর্যন্ত আমার একটা ডেটাবেস ক্রিয়েট হতো। আবার এক্ষেত্রে আপনি জুনিয়রদের হেল্প নিতে পারেন, প্রত্যেক ইয়ারে ২ জন করে জুনিয়রের সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু নোটসগুলো নিয়ে ফেলতে পারেন। এটা একটা দিক। এরপরে আপনার তাহলে বেসিক্স সব জানা থাকলো। আচ্ছা, এক্ষেত্রে ২টা লাভ আছে। এইভাবে যদি পড়েন, তাহলে আপনি কিন্তু আসলে শিক্ষক হতে যাচ্ছেন, তাই না? এখানে কিন্তু অন্য ক্যাডারে যাচ্ছেন, আপনি শিক্ষকতায় যাচ্ছেন। তো শিক্ষকতার ক্ষেত্রে আপনি যা যা পড়ে এসছেন, সেই পড়াটা এখানে কিন্তু প্রুভ করে দিতে হবে আপনার, যে আপনি এগুলো ভালোভাবে পড়েছেন।
তো এই ক্ষেত্রে আপনার মৌখিক পরীক্ষাটাও কিন্তু দেখা যাবে যে আপনার সাবজেক্ট রিলেটেড প্রশ্নগুলো বেশি হবে। তো সেই কারণেই আপনার নিজের সাবজেক্টের উপরে এই জায়গাটায় বেশি গুরুত্ব দিতে আমি আপনাকে পরামর্শ দিব। বাকি যে 100 আছে সেই 100-র জন্য আপনি বিসিএস, আগের বিসিএস এর জেনারেল বিসিএস গুলোর জন্য যেভাবে প্রিলি প্রস্তুতি নিয়েছেন এখানে হুবহু সেম। আপনাকে নিজের সাবজেক্টের উপর এই জায়গায় বেশি গুরুত্ব দিতে হবে। আর আরেকটা বিষয়, এখানে কিন্তু কম্পিটিশন কিন্তু নিজের সাবজেক্টের সঙ্গে নিজের সাবজেক্টের লোকজনেরই হবে। যখন আপনারা শেষে যখন ফাইনাল রেজাল্ট তৈরি হবে তখন কিন্তু জিওগ্রাফি ভার্সেস সাইকোলজি কম্পিটিশনটা হবে না। হয়তো লিখিত পরীক্ষায় একটা কাটমার্কের ব্যাপার থাকবে যে কাকে কাকে ভাই ভাই নিয়ে যাওয়া হবে, বাট আলটিমেটলি আপনার কিন্তু নিজের সাবজেক্টের লোকজনের সঙ্গেই কম্পিটিশনটা হবে। তো এইখানে মূল বিবেচ্য বিষয়টাই হবে আপনি অনার্স মাস্টার্স লেভেলে যা পড়েছেন সেটা এই জায়গায় পে ব্যাক বা রিফ্লেক্ট করতে পারেন কিনা। ওকে, এটা একটা পার্ট। আর একটা অ্যাপ্রোচ হতে পারে এটার পাশাপাশি, সেটা হলো হ্যান্ড নোট তো মেনটেন করতেই হবে। আরেকটা হতে পারে সেটা হলো বিগত বিসিএস গুলোর, বিশেষ করে 45, 46, ঠিক আছে, তারও আগের 43, 44, তারপরে হলো 41, এই বিসিএস গুলোর আপনার সাবজেক্টের যে লিখিত পরীক্ষাগুলো হয়েছিল বিষয়ভিত্তিক, যেমন আমার ক্ষেত্রে জিওগ্রাফির যে বিষয়ভিত্তিক পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নগুলো থেকেও আপনি একটা আইডিয়া নিতে পারেন যে কোন কোন থিওরিগুলো, কোন কোন টপিকগুলো এই বেশি আসে। তাহলে ওই টপিকগুলো সম্পর্কে আপনি বিস্তারিত আরো ডিটেলস পড়ে নিলেন। আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলেই আপনি কিন্তু এই 100 নম্বরের এমসিকিউ এই জায়গায় ভালো করতে পারবেন। বাট আপনি যদি বাজারের প্রচলিত গাইড বই কিনে পড়া শুরু করে দেন, আমার মনে হয় সেটা ভুল হবে কিছুটা। প্রথমত আপনার ইউনিভার্সিটির যে পড়াশোনাগুলো সেগুলোকে একটু আপনি আবার একটু রিভিশন করুন। শেষে হয়তো আপনি ওই বাজারের দুই একটা গাইড বই কিনে সেটা একটু রিভাইজ করে নিতে পারেন বা নিজের নলেজটাকে একটু চেক করে নিতে পারেন, সেটা পরে। আমি সাজেস্ট করবো আগামী 1 মাস আপনি আপনার নিজের সাবজেক্ট অনার্স মাস্টার্সে যা পড়েছেন সেই বেসিক্স বইগুলো, বেসিক্স জিনিসগুলো, বেসিক থিওরিগুলো, কনসেপ্টগুলো আবার একটু রিভাইজ করেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এমনভাবে প্রস্তুতি নেবেন যাতে করে আপনাকে ইউনিভার্সিটি লেভেলের শিক্ষকতার জন্য যেভাবে পরীক্ষা নেওয়া হয় সেই লেভেল একটা প্রিপারেশন নিলে আপনাকে কেউ আটকাতে পারবে না। বুঝতে পারছেন? আপনি মাথা থেকে ঝেড়ে ফেলে দিন যে আপনি কলেজে পড়াবেন, প্রভাষক হবেন। নো, এটা একেবারে মাথা থেকে সরিয়ে দেন। আপনি ইউনিভার্সিটি লেভেলের প্রিপারেশনের জন্য, ইউনিভার্সিটির শিক্ষক হতে যাচ্ছেন, এই লেভেল একটা কড়া প্রিপারেশন নেন, দেখবেন যে আপনার কাছে এমসিকিউ গুলো সহজ হয়ে ধরা দিবে। ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট। এর পাশাপাশি আপনি একটু যারা বর্তমানে কলেজে শিক্ষকতা করছেন, যেমন আপনার যে বিষয়, যেমন আমার জিওগ্রাফির যারা অলরেডি কলেজে প্রভাষক, তাদের সঙ্গেও কিন্তু একটু যোগাযোগ করা যেতে পারে। আসলে কোন কোন টপিকগুলো তারা কিন্তু খুব সুন্দর ইন্টারমিডিয়েট লেভেলের কিছু বই আপনাকে সাজেস্ট করতে পারে, বা অনার্সে ইংরেজিতে বা বাংলায় আপনি যেটা প্রিফার করেন সেটাতে কিছু বই সাজেস্ট করতে পারে, যেখানে মোটামুটি সবগুলো টপিকই আছে। যেমন আমার জিওগ্রাফির ক্ষেত্রে দেখবেন যে হিউম্যান জিওগ্রাফি আর ফিজিক্যাল জিওগ্রাফি, এই দুইটাই হলো মোট মানে টোটাল একটা অংশ। তাহলে ফিজিক্যাল জিওগ্রাফির জন্য একটা মানসম্মত বই পড়লে, আবার হিউম্যান জিওগ্রাফির জন্য একটা মানসম্মত বই পড়লে কিন্তু অনেকগুলো টপিক একসঙ্গে কভার হয়ে যাবে, কুইক রিভিশন হবে। সো আপনি এই পদ্ধতিটাও অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন অ্যাপ্রোচে যাবেন। আপনি যদি 3টা অ্যাপ্রোচই একসঙ্গে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হবে না। সো ইউ নিড টু গো স্টেপ বাই স্টেপ। তাহলে আমার ক্ষেত্রে আমি প্রথমত কি করতাম, ইউনিভার্সিটিতে যা পড়ে এসেছি সেটা একটু রিভাইজ করতাম। সময় কম লাগতো, আপনাকে ইন ডিটেলসে একেবারে মুখস্থ করার দরকার নাই। এটা একটা এমসিকিউ টেস্ট। সো আপনার জানা থাকলে 4টা অপশন দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন, আপনার মাথায় ক্লিক করবে। সো এটা মুখস্থ করতে যাবে না, জাস্ট রিভাইজ দি হোল সিলেবাস দ্যাট ইউ হ্যাভ রিড ইন ইউর আন্ডারগ্রেড অ্যান্ড মাস্টার্স লেভেল। সো ইউ হ্যাভ টু ডু দিস। এরপরে আপনি কি করুন, আপনার সিনিয়রদের সাথে যোগাযোগ করুন যারা শিক্ষা ক্যাডারে রয়েছে, তাদের সঙ্গে একটু পরামর্শ করে 2-1টা বই আপনিও তাদের কাছেও সাজেশন নিন, যে বইগুলোতে এরকম মোটামুটি সবগুলো টপিক কভার করে। এর পাশাপাশি বাজারের একটা বই কিনলেন যেটাতে এমসিকিউ টেস্ট দেওয়া যাবে, এমসিকিউ টেস্ট দিয়ে নিজেকে একটু শার্প করলেন। ঠিক আছে, এই হলো 49তম বিসিএস এ আপনি আপনার সাবজেক্টে কিভাবে ভালো করতে পারেন। বুঝতে পারছেন? আর এখন এক্ষেত্রে আপনার যদি অনার্স মাস্টার্স লেভেলে একটু গ্যাপ থেকে থাকে, সেই জায়গায় কিন্তু আপনাকে একটু ঝামেলা হবে আপনার জন্য। ঠিক আছে, এই কারণেই আমি সবসময় যারা বিসিএস পরীক্ষার্থী বা বিসিএস প্রস্তুতি নিচ্ছে, যারা ইউনিভার্সিটি লেভেলে আছে, তাদেরকে বলি যে আপনারা ভালো করে অনার্সে থাকাকালীনই আপনার বিষয়ভিত্তিক যে পড়াশোনা সেটাতেই ভালোভাবে নজর দিন। আপনার সিজিপিএটা ভালো রাখুন, কারণ ভাইভাতে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই হলো বিষয় 49তম বিসিএস এ আপনি আপনার সাবজেক্টে কিভাবে ভালো করবেন, বা আমি যদি এখন এই বিসিএস 49 দিতাম তাহলে আমি কিভাবে প্রস্তুতি নিতাম। এই বিষয়টা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন। সো আপনারা
আপনাদের সাজেশন, আপনাদের মতামত থাকলেও আপনারা আমাকে কমেন্টে জানান। আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও জানান, আমাকে উৎসাহ দেবেন যাতে করে আমি আরো ভিডিও তৈরি করতে পারি। আর আমি খুবই দুঃখিত, কারণ আসলে এখানে এত বেশি একটা রুটিনের মধ্যে রয়েছে যে আমার পক্ষে আসলেই টাইম বের করাই কঠিন হয়ে যাচ্ছে। সো আপনারা আমাকে ভুল বুঝবেন না। আর বাকি যে সাধারণ অংশ রয়েছে, সাধারণ অংশের জন্য আমি বলেই দিয়েছি যে বিসিএস প্রিলির জন্য আগের যে সাধারণ প্রিলিগুলো ছিল সেগুলোর জন্য যা যা বই পড়া দরকার এখানে এক্স্যাক্টলি তাই পড়লেই হবে। অবশ্য একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যেহেতু সাবজেক্টিভ মানুষজন থাকবে, এই ক্ষেত্রে অবশ্য ইন জেনারেল যে কোয়েশ্চেনটা বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি, এই জায়গায় প্রশ্নগুলো একটু সহজ হবে মানে জেনারেলের তুলনায়, মানে জেনারেল যে বিসিএস গুলো সেগুলোর তুলনায়। তো তারপরও আপনার কিন্তু এখানে রিল্যাক্সেশনের কোনো অপশন নাই, আপনাকে ওই জিনিসগুলো ভালোভাবে একটু পড়তে হবে। সো আপনারা ভালো থাকবেন। আপনাদের কোনো কমেন্ট থাকলে, মতামত থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানান। আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও জানান, আমি সময় করে আপনাদের উত্তরগুলো দিব আমার অবসর সময়। সো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর পড়াশোনা করতে থাকুন। যে কোনো প্রয়োজনে ফিল ফ্রি টু নক। আসসালামু আলাইকুম।